আমরা প্রিসাইজ 122 122 WBCS 2020 এবং 2021 জন্য প্রথম আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেব, যেরকম তারপরে তোমাদের আনসার আমি চেয়ে থাকি সেরকম তোমরা আনসার করবে, দেখবো আমি কে কেমন লিখলে, তারপর আমি আনসারটা লিখিয়ে দেব। চেষ্টা করবে তোমরাই যাতে ম্যাক্সিমামটা লিখতে পারো, আমি জাস্ট তোমাদের ধরিয়ে দিচ্ছি, দেখে নাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি হিস্ট্রি? যে আমরা কেন হিস্ট্রি পড়বো বা স্টাডি করব? হোয়াই ডাজ হিস্ট্রি ফর্ম এ রিকগনাইজড পার্ট অফ এডুকেশন? যে এডুকেশনের একটা ইম্পর্টেন্ট, রিকগনাইজড বলতে এখানে ইম্পর্টেন্ট পার্ট কেন হিস্ট্রি? সিম্পলি তার কারণ হলো বিকজ অল অফ আস and every one of us ought to know how we have come to be what we are today. যে বলছে যে আমরা কিভাবে আজকের জায়গায় এসছি, বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা কিভাবে সেই জায়গায় এসছি সেটা আমাদেরকে হিস্ট্রি আমরা জানতে সবসময় চাই। ওকে, সেটা আমরা সবসময় জানতে চাই, সো দ্যাট ইচ জেনারেশন নিড নট স্টার্ট এগেইন ফ্রম দ্য সেম পয়েন্ট, যাতে করে আমাদের যে জেনারেশন বেস আমরা চলে আসছি সে যেন সেই পুরোনো জায়গা থেকে আবার শুরু করতে না হয়। যেমন কিরকম, ধরো তোমার তুমি যে বর্তমানে বাড়িটাতে আছো, খুব ভালো করে ভেবে দেখো যে আজ থেকে 100 বছর আগে ওইখানে কিন্তু কোনো বাড়ি ছিল না। হয় তোমার দাদু বা যিনি হোক তোমার পূর্বপুরুষ, তিনি ওই জমিটা কেনেন, তারপর সেখানে বাড়ি বানান, তোমার জন্য রেখে যান, তারপরে তোমার বাবা তোমার জন্য দোতলা বানিয়ে রেখে যাচ্ছে, তুমি তোমার নেক্সট জেনারেশনের জন্য 3 তলা বানিয়ে রেখে যাচ্ছ। এই যে হিস্ট্রিটা, এই যে ইতিহাস, ঠিক আছে, এটা তোমাকে জানতে সাহায্য করে আজকে কেন তুমি দোতলায় বসবাস করছো, তাই না? কে এই জমি কিনেছিল, কে এর ওপর বাড়ি বানিয়েছিল, এই ফাঁকা জমিতে কে বানালো, এই জিনিসটার কথা এখানে বলছে। তাই আমাদের হিস্ট্রি এত প্রয়োজন। বলছে হোল্ড ওভার দ্য সেম গ্রাউন্ড, এমন যেন না হয়ে যায় যে আমাদের আবার সেই ফাঁকা জমি থেকেই শুরু করতে হয়, এটার কথা বলছে। বাট প্রফিটিং বাই দ্য এক্সপেরিয়েন্স অফ দোজ হু কেম বিফোর মে অ্যাডভান্স টুয়ার্ডস হায়ার পয়েন্টস অ্যান্ড নোবেল এইমস। মানে এটা বলতে চাইলো, আমি আরেকবার পড়ে দিচ্ছি, যে এইখান থেকে দেখো যে সিম্পলি বিকজ অল অফ আস অ্যান্ড এভরি ওয়ান of us ought to know how we have come to be what we are today, so that যাতে করে আমাদের জেনারেশনকে আর আবার সেই পূর্বের অবস্থা থেকে শুরু করতে না হয়, তার পরিবর্তে, বাট বলতে তার পরিবর্তে কি করতে পারি, আমার পূর্বপুরুষরা যে এক্সপেরিয়েন্স গুলো রেখে গেছে সেই এক্সপেরিয়েন্স গ্যাদার করে আমরা অ্যাডভান্স হতে পারি কোথায়? হায়ার পয়েন্টস এর দিকে, মানে আরো বেটারমেন্টের দিকে এবং নোবেল উদ্দেশ্যের দিকে। অ্যাজ এ গ্রোয়িং চাইল্ড, একজন বাড়ন্ত শিশু কি করে? আস্ক হিজ ফাদার আর গ্র্যান্ডফাদার হু হ্যাজ বিল্ট দ্য হাউস। দেখো আমি যে কথাটা বললাম যে কে এই বাড়িটা বানিয়েছে, দে লিভড, তারা যেখানে বাস করত, একজন শিশু তার বাবাকে বা ঠাকুরদাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা দাদু বা বাবা, এই বাড়িটা কে বানিয়েছিল, এরকম আর কি। আর হু হ্যাজ ক্লিয়ার্ড দ্য ফিল্ডস দ্যাট ইয়েল্ডস দেম দেয়ার ফুড, মানে গ্রামের কোনো বাচ্চা তার বাবাকে বলছে যে এই জমিটা আগে তো জঙ্গল ছিল, শুনেছে, এইটা কে এত সুন্দর করে এরকম ফাঁকা মাঠ বানিয়েছে এবং যেখানে আমাদের খাদ্যশস্য উৎপাদন হয়। উই আস্ক দ্য হিস্টোরিয়ানস হোয়েন্স, আমরা হিস্টোরিয়ানসদের এই কথাই জিজ্ঞাসা করি যখন কি উই কেম অ্যান্ড হাউ উই কেম ইনটু দ্য পজিশনস অব হোয়াট উই কল আওয়ার ওন। আমরা হিস্টোরিয়ানদের কাছে এটাই জিজ্ঞেস করে থাকি যে আমরা কোথা থেকে এসেছি, হোয়েন্স মানে ফ্রম হোয়ার উই কেম, ওকে, অ্যান্ড হাউ উই কেম ইনটু দ্য পজিশনস অফ হোয়াট উই কল আওয়ার ওন, এবং আমরা আজকে যে জায়গাটা দখল করে আছি বা যে বাসস্থানে আছি, ঠিক আছে, সেই পজিশনটা আমরা কিভাবে পেলাম। ওকে, history may tell us afterwards many useful and amusing things such as a child might like to hear from mother and father. যে হিস্ট্রি ঠিক সেইভাবে আমাদের কাছে ব্যাখ্যা করে, ঠিক একজন দাদু বা মা বা বাবা ঠিক যেভাবে একটা শিশুকে ব্যাখ্যা করে, দেখো এই জমিটা তোমার অমুকে কিনেছিল, সে ছিলেন অমুক, ছবি দেখিয়ে বলছে, ঠিক আছে, এ ছিল তোমার দাদু, ঠিক সেরকম ভাবে হিস্ট্রি আমাদের সামনে একটা ছবি তুলে ধরে। ওকে, বাট what history has to teach us before all and everything is our own antecedent, our own ancestor and our own descendant. যে হিস্ট্রি অ্যাকচুয়ালি কি শিক্ষা দেয় আমাদের, আমাদের পূর্বপুরুষ, আমাদের
উত্তরসূরি সম্বন্ধে, যে উত্তরসূরিরা কেমন হবে, আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, অ্যাকচুয়ালি এই সম্বন্ধেই আমাদের হিস্ট্রি শিক্ষা দিয়ে থাকে। তাহলে মূল একটা জিনিস এখানে তোমরা বুঝতে পারলে, দেখো এই ধরনের যে পড়লে, তুমি পড়ে এখান থেকে কি বুঝে নিলে, প্রথমে এইটুকুনি বোঝো যে কি বুঝলাম। প্রথমে এইটুকুনি বুঝলাম যে মূল টপিকটা হিস্ট্রিকে বেস করে, যে হিস্ট্রি কেন পড়ার প্রয়োজনীয়তা, তাই তো? হিস্ট্রি পড়ার প্রয়োজনীয়তাটা কথায়, হিস্ট্রি আমাদের লাইফের ওপর কি ইম্প্যাক্ট ফেলছে বা কিভাবে আমাদেরকে অনেক জিনিস জানাচ্ছে। তো এইটা যখন তোমরা লিখতে যাবে, তো তোমাদেরকে কিভাবে শুরু করতে হবে সেই পয়েন্টগুলোকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, দেখে নাও, এবং তারপর তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো কে তোমরা কিভাবে লিখছো। তাহলে এখানে মূল কথাটা বোঝা গেল কি, যে হিস্ট্রি কি করে, হিস্ট্রির যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা খুব গভীর পর্যন্ত, তাই না? হিস্ট্রি একটা এমন একটা জিনিস যেটার মূলটা অনেকটা গভীর পর্যন্ত। এটা আমাদের কি করে, এটা আমাদেরকে শিক্ষা দেয়, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে অ্যাডভান্স টুয়ার্ডস হায়ার পয়েন্টস অ্যান্ড নোবেল এইমস, এটা আমাদেরকে কি শিক্ষা দেয়, যে আমরা যা আমার পূর্বপুরুষদের এক্সপেরিয়েন্স, ডেভেলপমেন্টের এক্সপেরিয়েন্স নিয়ে আমরা আরো হায়ার পয়েন্টস এর দিকে কি করতে পারি, হায়ার পয়েন্টস বা হায়ার এইমস, সেই দিকে আমরা এগিয়ে যেতে পারি। এই যে এখানে চাইল্ড ফাইল্ডের যে গল্পগুলো দিয়েছে, এগুলোকে তুমি একটা এক্সাম্পল হিসেবে ধরে নাও, ওকে? এগুলোকে হাইলাইট করবে না। মূল হাইলাইটেড পয়েন্ট হলো, আমি মার্ক করে দিচ্ছি, যে হিস্ট্রির যে মূলটা সেটা অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। এটা আমাদেরকে কি দেয়, যে আমাদের পূর্বপুরুষরা যেখানে শেষ করেছিলেন সেখানের সেই পর্যন্ত যে এক্সপেরিয়েন্সটা তাদের ডেভেলপমেন্টের, সেইখান থেকে আমরা আরো অ্যাডভান্স টুয়ার্ডস হতে পারি কোথায়, হায়ার পয়েন্টস বা নোবেল এইমস এর দিকে আমরা আরো অ্যাডভান্স হতে পারি। এই হায়ার পয়েন্টস কথাটা লেখা যাবে না, আর নোবেল এইমস লেখা যাবে না, এর পরিবর্তে তোমাকে অন্য কোনো শব্দ ব্যবহার করতে হবে যেটা প্রায় এদের সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। তো এইটুকুনি তোমার কাছে ইম্পর্টেন্ট। দ্বিতীয় দেখো এইখানটা, যে হিস্ট্রি টেলার্স আফটারওয়ার্ডস, যে আমাদের পরবর্তীদের সম্বন্ধেও বলে, তাই না? আমাদের পরবর্তী, যে এখানে দেখেছো দিয়েছে যে অ্যানসেস্টার, শুধুমাত্র অ্যান্টিসিডেন্ট আর অ্যানসেস্টারের কথাই বলে না, আওয়ার ডিসেন্ডেন্ট এটা সম্বন্ধেও বলে, যে এটা এটা আরো শিক্ষা দেয়, আমাদের সামনে তুলে ধরে, যে আমাদের কাছে একটা ফোরকাস্ট করার, মানে আমরা হিস্ট্রির মাধ্যমে কি করতে পারি, একটা ফোরকাস্ট করতে পারি, যে ভবিষ্যতের প্রজন্মরা, যেমন বর্তমানে আমাদের দেশে, আমাদের এখানে যে গ্লোবাল ওয়ার্মিং এর যে এফেক্টটা চলছে, তাই না? এর থেকে আমরা কি প্রেডিক্ট করতে পারি, যে আমাদের পরবর্তী জেনারেশন, আমরা যে গরমটা সহ্য করছি বা যে পরিস্থিতিতে বর্তমানে আছি, আমরা ফোরকাস্ট করতে পারছি যে ভবিষ্যতে আরো খুব ভয়ানক দিন আসতে পারে যদি না আমরা সচেতন হই। তো সেটার কথাই বলছি, হিস্ট্রি এটাও হেল্প করে যে আমরা ফোরকাস্ট করতে সক্ষম হই, যে আমাদের ডিসেন্ডেন্ট বা আমাদের পূর্ব উত্তর, মানে আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কিভাবে ডেভেলপমেন্টের দিকে এগোবে সেটাও আমরা ফোরকাস্ট করতে পারি। তাহলে এইটুকুনি হলো মূল পয়েন্ট। তো প্রত্যেকে একটু নিজের ভাষায় দুটো তিনটে লাইনে এটাকে লেখার চেষ্টা করো। সময় হলো 3 to 4 মিনিটস, দেখি কে কেমন লেখো। ট্রাই, প্রত্যেকে লেখো 3 to 4 মিনিটস এর মধ্যে। খুব জটিল করে লিখবে না, একদম ইজি ওয়েতে লিখবে, ওকে? কোনো জটিলতা যেন না থাকে তোমার লেখার মধ্যে, সাবলীল ওয়েতে ট্রাই করো। প্রত্যেকে ট্রাই করো, খুব ইজি ওয়েতে লিখবে। গ্রুপে যদি কেউ মেসেজ করে থাকে, তাকে মেসেজ করে দাও যে লক হয়ে গেছে। একসাথে লেখো। আমি তোমাদের পরের সপ্তাহ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব। আমার অ্যাপের মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো মর্নিং এ। সেই অ্যাসাইনমেন্ট তোমরা কমপ্লিট করে ওইখানেই আনসার করে রাখবে, সেগুলো আমরা টেস্ট করব।
বা চেক করব কে কেমন লিখছো। বাহ, ভেরি গুড প্রদীপ, তো খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, খুব ভালো হয়েছে। দেখতে থাকো প্রত্যেকে এবং মেলাতে থাকবে প্রত্যেকেরটা। আমরা কিভাবে লিখব, দ্য ইম্পর্টেন্স, সরি আমি একটু বোল্ডটা সরিয়ে দিই। অব স্টাডিং history deep rooted. It helps us it helps us আচ্ছা এরকম করবো না, it suggests us the developments of our ancestors from where we can gain experience of further developments. কি লিখলাম, the importance of studying history is deep rooted. It suggests us the developments of our ancestor from where we can gain experience of further developments. ওকে, যে এটা সাজেস্ট করে আমাদের কি, বা ইট শোস আস, এখানে সাজেস্ট না করে ইট শোস আস, সাজেস্টটা সুন্দর আসলো না, শোস আস করে দাও, যে এটা আমাদেরকে দেখায় দ্য ডেভেলপমেন্টস অফ আওয়ার অ্যানসেস্টার, যেখান থেকে আমরা এক্সপেরিয়েন্স গেইন করে, ফ্রম হোয়ার উই ক্যান গেইন এক্সপেরিয়েন্স অফ ফার্দার ডেভেলপমেন্টস, যে আরো ফার্দার ডেভেলপমেন্টস এর যে এক্সপেরিয়েন্স সেটা আমরা ওখান থেকে কি করতে পারি, গেইন করতে পারি। ওকে, আচ্ছা এরপর কি করতে পারি, এরপর আমরা লিখতে পারি যে অ্যাবোবল, অ্যাবোবল দিয়ে অ্যাবোবল বা বিসাইডস দিস এরকম করে দাও, বিসাইডস দিস, দিস মানে এই যে যেটার কথা বললাম, it also helps us making prediction making a prediction for our for the development, making a prediction for the developments of our future generation. কি করতে পারি, যে besides this it also helps us making a prediction for the developments of our future generation. একদম এইটুকুনি লিখলেই এনাফ, এইটুকুনি যথেষ্ট, এইটুকুনির কথাই এখানে তোমাকে বলেছেন, যে পুরোটা নয়, এইটুকুনি মূল
তথ্য এখানকার এইটুকু প্রিসাইজটার। দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং হিস্ট্রি ইজ ডিপ রুটেড। ইট শোস আস দ্য ডেভেলপমেন্টস অফ আওয়ার অ্যানসেস্টার্স from where we can gain experience of further developments. Besides this, it also helps us in making a prediction for the developments of our future generation. Okay, এইটুকুনি লিখলেই যথেষ্ট। বা বাকি তোমরা প্রত্যেকেই দেখছি মোটামুটি ভালো লিখেছো, ভেরি গুড। খারাপ লেখনি, এইভাবে লিখলেও হবে। আমারটা এই যে লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা খুব সুন্দর লিখছো। আমি এক্সপেক্ট করব প্রত্যেকেই তোমরা ট্রাই করো, আদারওয়াইজ তো বুঝতে পারবো না যে কে কেমন লেখার চেষ্টা করছো। ওকে, আচ্ছা, এরপর তাহলে এর একটা সুন্দর টাইটেল ভাবো দেখি, যে এটা টাইটেল কি হতে পারে। প্রত্যেকে একটু টাইটেলটা ভাবো, প্রত্যেকে একটু টাইটেলটা ভাবো যে এটা টাইটেল কি হতে পারে। এ টাইটেল, হোয়াট উইল বি দ্য টাইটেল? না, নিড টু স্টাডি হিস্ট্রি এটা এরকম ঠিক আসলো না। বাকিরা বাকিরা কে কেমন লিখছো দেখছি। নেসেসিটি, না এখানে আমাদের লাইফে নয়, আমাদের লাইফে নয়, এখানে হিস্ট্রি এডুকেশনটাকে ইম্পর্টেন্সই দেওয়া উচিত। ওকে, এখানে হিস্ট্রি এডুকেশনটাকে ইম্পর্টেন্সই দেওয়া উচিত। দ্য সিগনিফিকেন্স করতে পারো, দ্য সিগনিফিকেন্স অফ স্টাডিং হিস্ট্রি, ইয়েস এটা করতে পারো, ভেরি গুড ভেরি গুড আয়ন। টাইটেল এটা করা যেতে পারে, কারণ এখানে হিস্ট্রি আমাদের স্টাডিটাকে এখানে জোর দেয়া হয়েছে। of studying history, the significance of studying history. Okay, is it clear to you all? প্রত্যেকে বুঝতে পেরেছো? আমরা এরকম ছোট ছোট করে করেই শিখতে থাকবো, যাতে আমাদের লেখাগুলো আমরা আরো সুন্দর করতে পারি। ধীরে ধীরে আমরা বড়র দিকে এগোতে থাকবো। is it clear to you all? একটু মেসেজ করে দাও যে বুঝতে পেরেছো কিনা ম্যাটারটা। এর পরেরটাও খুব সুন্দর একটা নিয়েছি, তোমরা দেখতে পাবে। ওকে, এর পরেরটা দেখো, এর পরেরটাও খুব একটা সুন্দর প্যাসেজ। প্রত্যেকে দেখো, আমি পড়ছি, খুব সুন্দর প্যাসেজ। Even the majority of elders turn their homes into hives of ori, as they have little time to do in too much time. কি বলতে চাইলো? যে ম্যাক্সিমাম যারা এল্ডার্স, মানে খুব এজেড পার্সন, তারা কি করে, তাদের যে বাড়িটাকে না একটা হাইভস অব ওরি, মানে একটা চিন্তার কারখানায় পরিণত করে। হাইভস অব ওরি মানে হলো চিন্তার কারখানা, দুশ্চিন্তার কারখানা। অ্যাজ দে হ্যাভ টু লিটল টু ডু ইন টু মাচ টাইম। ওকে, যে বলছে যে যেহেতু তাদের কাছে অনেক সময় পড়ে আছে, অনেক সময়ে তারা কি করে, খুব অল্প কাজ করার কথা ভাবে। টু লিটল, দে হ্যাভ টু লিটল টু ডু, মানে খুব অল্প করতে চায়, মানে বলা চলে যে অলস মস্তিষ্কের মধ্যেই পড়ে থাকে, এটার কথাই বলছে। Those who have retired thus find retirement tiresome. Tiresome মানে বোরিং। তাই যারা এরকম ভাবে রিটায়ার করে পড়ে থাকে, তারা যে আফটার রিটায়ারমেন্ট তারা লাইফটাকে কি দেখে, খুব বোরিং দেখে। When hobbies instead, যে যেখানে শখগুলো কি হয়ে যায়, could have turned it into a period of creativity and entertainment. বলছে যেখানে হবি, যদি তুমি সেই হবিগুলোকে, তার লাইফের যে হবিগুলো সেগুলোকে যদি গুরুত্ব দিত, সেটা তাহলে কি হতো, সেটা কুড হ্যাভ টার্নড ইনটু এ পিরিয়ড অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড কন্টেনমেন্ট, যে সেটা কি হতো, তার জীবনে একটা ক্রিয়েটিভিটি এবং কন্টেনমেন্ট মানে পরিশান্তি এটা নিয়ে আসতো, বা পরিতৃপ্তিতা নিয়ে আসতো। ওকে, এটার কথা বলছি। দিস কমন প্রবলেম, কমন প্রবলেমটা মানে কি, এখানে কমন প্রবলেম বলতে কি বুঝিয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি একবার। এখানে মূল কথা বলেছে এই যে রিটায়ারমেন্টের পর মানুষ কি হয়, মানুষ কি হয় যে খুব বেশি সময় পড়ে থাকে এবং অল্প কাজ করে। ঠিক আছে, তার অলস মস্তিষ্ক শয়তানের বাসা হয়ে যায় এবং দুশ্চিন্তার কারখানায় পরিণত হয়। তার পরিবর্তে বলছে এখানে লেখক যে যে হবিগুলো, তার লাইফে তো নিশ্চয়ই বিভিন্ন হবি থাকে, যেমন কারো হবি হলো তোমার বাগান করা, গার্ডেনিং করা, কারো বই পড়া, কারো পড়ানো, এই ধরনের যে হবিগুলো, সেগুলোকে যদি সে গুরুত্ব দিত, তাহলে তার লাইফে কি আসতো, ক্রিয়েটিভিটির কোনো অভাব থাকতো না, এবং কন্টেনমেন্ট মানে শান্তির, পরিশান্তির কোনো, পরিতৃপ্তির কোনো অভাব থাকতো না। এই কমন প্রবলেমটার কথা বলছে, যে টায়ারসাম হয়ে যায় তাদের লাইফটা। ঠিক আছে, কমন প্রবলেম অব ইনএবিলিটি টু ইউটিলাইজ লেজার প্রেজারেবলি
যে প্লেজারবলি মানে খুব আনন্দের সাথে এই লেজার টাইমকে ইউটিলাইজ করার এটার যে অক্ষমতা, এটাই হলো এই কমন প্রবলেম। অ্যান্ড প্রফিটেবিলিটি ইজ নট রেস্ট্রিক্টেড টু ইন্ডিয়ানস, যে এটা শুধুমাত্র ইন্ডিয়ানসদের ক্ষেত্রেই কিন্তু রেস্ট্রিক্টেড নয়, যে ইন্ডিয়ানসদের মধ্যেই সীমাবদ্ধ, আমাদের ইন্ডিয়ানসরাই এই লেজার টাইম ঠিক মতো কাটাতে পারে না, এটা কিন্তু নয়। ইনফ্যাক্ট এমনকি কি জাপানিজ আর দ্য ওর সাপারাস, জাপানিরাও এর ভুক্তভোগী। Their weekends, rather than increase their enjoyment of life, have wreaked havoc on their health and happiness. ওকে, বলছি কি যে তাদের উইকেন্ডস রাদার দ্যান ইনক্রিজ দেয়ার এনজয়মেন্ট অফ লাইফ, যে তাদের যে উইকেন্ডস গুলো সেগুলো তাদের লাইফে এনজয়মেন্ট আনার পরিবর্তে কি আনছে, তাদের হেলথ এবং হ্যাপিনেসকে আরো ক্ষতিগ্রস্ত করছে। রেক হ্যাবক মানে হলো খুব ক্ষতিগ্রস্ত করা। আনএবল টু হোয়াইল অ্যাওয়ে দ্য লং, যে বেশি দূরে পর্যন্ত তারা যেতে পারে না। আনস্ট্রাকচার্ড আওয়ার্স, যে মানে তাদের সময়ের কোনো আনস্ট্রাকচার্ড, কোনো নির্দিষ্ট কোনো ডিসিপ্লিন নেই। মেনি অফ দেম হ্যাভ বিকাম অ্যাডিক্টেড টু কফি অ্যান্ড হার্ড লিকর, মানে মদ খাচ্ছে এবং খুব কফি খাচ্ছে। অ্যান্ড হ্যাভ ইভেন টেকেন টু গ্যাম্বলিং, এবং এমনকি জুয়া পর্যন্ত খেলছে। ওকে, হাউ হ্যাজ হাউ হ্যাজ দিস সোশ্যাল ম্যালাডি, এই যে প্রবলেমটা, এটাকে ম্যালাডি বলছে, কাম অ্যাবাউট, যে এটা কিভাবে এসছে। আইরনিক্যালি, একমাত্র যদি আমরা বিদ্রুপাত্মকতাকে বলতে পারি, সেটা কি, দ্য সিলেবাস লোডেড এডুকেশন। এই যে আমাদের যে এডুকেশন সিস্টেমটা, যেখানে শুধুমাত্র সিলেবাস পরিপূর্ণ হওয়া, সেটা কি করে, সেটাই হলো মেইন কালপ্রিট। এটা কি করে, হেভি ওয়ার্কলোড চিলড্রেন ইউথদের ওপরে ফেলে, যেটা কি করে, মেমোরাইজ করতে শুধুমাত্র সাহায্য করে, ইন্টেলিজেন্স বের করে আনার পরিবর্তে। ওকে, দেখো কি সুন্দর, পুরো ওপরে এক ধরনের কথা বলে এসে লাস্টে কি করলো, মূল কথাটাকে এখানে হিট করলো, যে উনি কি বলতে চাইলেন, এখানে এডুকেশন সিস্টেমটাকেই উনি দোষারোপ করলেন। কেননা এডুকেশন সিস্টেমটাই কি, আমাদের যে ওয়ার্কলোড, সিলেবাসের যে ওয়ার্কলোড, সেটা কি করছে, আমাদের চিলড্রেন ইউথদের কি করছে, শুধুমাত্র মুখস্থ বিদ্যা বা মেমোরাইজ করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইন্টেলিজেন্সটাকে বৃদ্ধি করছে না। প্যাসেজের মূল গল্পটা বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? তারপর আমি বলে দিচ্ছি মূল কথাটা কি। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করে দাও। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, তাহলে এইখানে আমরা যখন লিখবো, তাহলে মূল পয়েন্টগুলোকে কি জোরদার করব। দেখুন, মূল পয়েন্ট কিন্তু এই সিলেবাস লোডেড এডুকেশন, সিলেবাস লোডেড এডুকেশন সিস্টেম, এটাকেই কিন্তু মূল পয়েন্ট। তো মনে রাখতে হবে, আমরা যখন লিখব, যে এখানে কিন্তু হবিকে গুরুত্ব দিয়েছে, যে হবি আমাদের লাইফে কি করে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এটা আমাদের কি করে, হিউম্যান হেলথ এবং হ্যাপিনেসকে কি করে, এনার্জাইজ করে বা ভিগোরেট করে। ওকে, এরকম আমরা লিখতে পারি। তারপরে কি করতে পারি, যে এটা শুধুমাত্র ইন্ডিয়ানদের মধ্যেই রেস্ট্রিক্টেড নয়, আউটার সাইড কান্ট্রি বা জাপানিজ, এখানে তুমি জাপানের কথাটা লিখতেও পারো, নাও লিখতে পারো, যে ইন্ডিয়ান ছাড়াও, এক্সেপ্ট ইন্ডিয়ান, বাকিরাও কি করে, এটার সাপারার, এই প্রবলেমের সাপারার। ওকে, তারা কি করতে পারে না, তারা বা ইন্ডিয়ানরা সঠিক ইউটিলাইজেশন, হবির যে ইউটিলাইজেশন, যা লেজার টাইমের যে ইউটিলাইজেশন, সেটা সঠিকভাবে তারা করতে পারে না। ওকে, আর এর কারণ কি, এর একমাত্র কারণ হলো আমাদের সিলেবাস লোডেড এডুকেশন সিস্টেম, যেটা আমাদের কি করে, শুধু মুখস্থ করতেই সাহায্য করে, মেমোরাইজ করতেই সাহায্য করে, কিন্তু এটা কোনোভাবে আমাদের ইন্টেলিজেন্সটাকে বৃদ্ধি করে না। এটার কথাই এখানে বলেছেন। মূল এইটুকুনি পয়েন্টের উপর বেস করে লিখবে। তো হবি থেকে শুরু করে তোমাকে গিয়ে লাস্টে এখানে শেষ করতে হবে। দেখো, এই যে দু ধরনের চরিত্র, দেখে নাও ভালো করে, এই ধরনের প্যাসেজে কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। দেখো, আগে এক কথা বলছি, পরে আবার আরেক কথা। এবার দুটোর মধ্যে তোমাকে কি করতে হবে, কানেকশন তৈরি করতে হবে। এই কানেকশন স্থাপনটাই কিন্তু ওরা দেখতে চায়, যে কিভাবে তুমি কন্ট্রাডিক্টরি ওয়েতে বা তুমি ঠিক মতো এটাকে কি করতে পারো, সাপোর্টিভ ওয়েতে, যে দুটোর মধ্যে যে সামঞ্জস্যতা, সেটাকে মেনটেন করে তুমি একটা ছোট প্যাসেজ লিখতে পারো। আমি ছোট নিয়েছি, আরো অনেক বড় ছিল এটা, ছোট ছোট করেই আমি শেখাচ্ছি। তো এইটুকুনি প্রত্যেকে আগে লেখো, তারপরে আমি লিখিয়ে দিচ্ছি, দেখি কে কেমন লেখো। স্টার্ট স্টার্ট করো প্রত্যেকে। খুব বেশি বড় করবে না, ছোটর মধ্যে লিখবে।
এবং মূল যে কথাটুকু বলেছি সেইটুকুনি লিখবে। প্রত্যেকেই লেখার ট্রাই করো। পরের সপ্তাহ থেকে আমি অ্যাসাইনমেন্ট দেব, প্রত্যেকে ওখানে লিখতে হবে। তোমাদের লেখার সাথে সাথে তোমরা দেখতে থাকো, আমি লিখে দিচ্ছি যে এখানে হবিকে আমরা গুরুত্ব দিয়েছি। না, ওরকম ভাবে লিখো না প্রদীপ্ত, একদম তোলা যাবে না। দেখো এখানে মূল কথা কি বলেছে, হবি, হবিজ, কারণ আমাকে কানেকশন তৈরি করতে হবে। এই ধরনের লেখাগুলো কিন্তু একটু অন্যরকম, ওকে? এগুলো কিন্তু খুব একটা সোজা জিনিস নয়, কেননা দুটো আইডিয়া সেখানে তোমাকে কানেকশন স্থাপন করতে হবে। হবিজ প্লে an important role in changing the, কেননা ভালো করে দেখো, চেঞ্জিং দা, একটু ভালো করে দেখো লেখার এই প্রথম জায়গাটা আমি বোঝাচ্ছি, কেননা এই জায়গাটা ইম্পর্টেন্ট খুব। দেখো এখানে দেখেছে যে এই জায়গাটুকু যে বলেছে না, যে তোমার এই যে সরি, কোথায় গেল, সরি সরি, এই প্যাসেজটা হবে, যে টায়ারসাম হয়ে ওঠে, তাই না? এইটুকুনিকে আমি কিভাবে লিখছি সেটা দেখো, এটাই ইম্পর্টেন্ট জায়গা। টায়ারসামটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, চেঞ্জিং দ্য আনফরচুনেট, unfortunate changing the unfortunate situation into better one. তাহলে কি বললো, hobbies play an important role in changing the unfortunate situation into better one. Okay, it works, sorry, it works havoc on humans happiness and pleasure. Okay, but along, কমা দিয়ে, বাটের পরে একটা কমা দেবে, along with Indians the peoples লিখলাম, মানে কি, পিপলস মানে হলো পিপল অফ ডিফারেন্ট কান্ট্রিজ, পিপলস মানেই হলো পিপলস অফ ডিফারেন্ট কান্ট্রিজ। ওকে, যখন পিপল এস দিয়ে ইএস দিয়ে লেখা হয় তখন মানে হয় পিপল অফ ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে বাট অ্যালং উইথ ইন্ডিয়ান্স দ্য পিপলস আর worst sufferer, worst sufferer, because majority of the elders, majority of the elderly মানে old age, elderly persons do not have hobbies to utilize.
ফুল স্টপ। তাহলে কি লিখলাম? হবিস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন চেঞ্জিং দ্য আনফর্চুনেট সিচুয়েশন ইন্টু বেটার ওয়ান। It works havoc on humans' happiness and pleasure. But along with Indians, the peoples are worst sufferer because majority of the elderly persons do not have hobbies to utilize. Okay, তাদের কাছে হবি গুলো ঠিক মতো নেই যে তারা ইউটিলাইজ করবে। ওকে, দিস ইজ because এখানে একটু অন্যভাবে লিখলে ভালো হতো। But along with Indians, আচ্ছা এই জায়গাটা একটু অন্যভাবে করে দিই, দাঁড়াও কোন জায়গাটা, বাট অ্যালং উইথ ইন্ডিয়ানস এইখানে করে দিই দ্য মেজরিটি, এইখানটা একটু অন্যভাবে করব, সাজাচ্ছি, দাঁড়াও। দ্য মেজরিটি অব এল্ডারলি পার্সনস ফ্রম আউটসাইড, আউটসাইড মানে আমাদের বাইরে, ওকে। তাহলে বাট অ্যালং উইথ ইন্ডিয়ানস দ্য মেজরিটি অব দ্য এল্ডারলি পার্সন ফ্রম আউটসাইড ডু নট হ্যাভ হবিজ টু ইউটিলাইজ। এর কারণ কি? দিস ইজ বিকজ of the syllabus, this is because of the burden of syllabus. This is because of the burden of syllabus in our education system, comma দিয়ে, which কি করে, places loads on youth instead of bringing out their intelligence. Bringing out their intelligence. ওকে, তাহলে এবার আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে এবার একটু বোঝার চেষ্টা করো যে কি লিখলাম। দেখো, হবিস কি করে, প্লে অ্যান, আমি বলেছি দুটো থিঙ্কিংকে আমাদের এক জায়গায় নিয়ে আসতে হবে। হবিস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন চেঞ্জিং দ্য আনফর্চুনেট সিচুয়েশন ইন্টু বেটার ওয়ান। ইট ওয়ার্কস হ্যাভক, কি হ্যাপিনেস এবং প্লেজারের উপর এর এফেক্টটা খুব মারাত্মক। বাট অ্যালং উইথ ইন্ডিয়ান্স, যে ইন্ডিয়ানসদের ছাড়াও, ইন্ডিয়ানসদের সাথেও, দ্য মেজরিটি অব এল্ডারলি পার্সন ফ্রম আউটসাইড ডু নট হ্যাভ হবিস টু ইউটিলাইজ, যে তারা কিভাবে হবিগুলোকে ইউটিলাইজ করবে, তাদের কাছে এই হবিসগুলো নেই। এর একমাত্র কারণ কি? বার্ডেন অফ সিলেবাস। আমি হেভি লোডেড সিলেবাস লিখতে পারবো না, আমাকে একটু চেঞ্জ করে লিখতে হবে, ঠিক ওই শব্দগুলোকেই আমি ব্যবহার করব না। বার্ডেন অফ সিলেবাস ইন আওয়ার এডুকেশন সিস্টেম, যেটা কি করে, প্লেসেস লোডস অন আনবিয়ারেবল লোডস। এখানে তুমি আনবিয়ারেবল শব্দটা ইউজ করে দাও, আমার লিখতে ভুল হয়ে গেছে, আনবিয়ারেবল, ওকে, এইখানে জুড়ে দিও, আনবিয়ারেবল লোডস অন ইউথ ইনস্টিড অফ ব্রিঙ্গিং আউট দেয়ার ইন্টেলিজেন্স। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে তাদের ওপর এত লোড চাপিয়ে দেয়, কিসের পরিবর্তে? তাদের ইন্টেলিজেন্সটাকে বের করে আনার পরিবর্তে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার যে কিভাবে আমরা দুটো থিঙ্কিংকে এক জায়গায় আনবো? এগুলো আমি প্রত্যেকদিনই আনতে থাকবো একটা করে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু মেসেজ করে দাও। এবং বাড়িতে তোমরা কি করবে, ভিডিওগুলো আমি ওখানে দেয়া থাকবে, পিডিএফটা পর্যন্ত ওখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে অ্যাপ থেকে, দেখে নিয়ে বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, প্রত্যেকদিন প্র্যাকটিস করবে। আমি প্র্যাকটিসের জন্য সামনের সপ্তাহ থেকে অ্যাসাইনমেন্ট গ্রুপে দিয়ে দেবো পুরনো, আমরা 123 খানা আজকে নিয়ে করলাম, তো 123 খানা আমরা যদি প্রত্যেকদিনই প্রায় দুটো একটা করে রিভাইজ করতে থাকি, অ্যাসাইনমেন্ট হিসেবে আমি সকালে দিয়ে দিই, তোমরা লিখে ওখানে পোস্ট করবে, আমি দেখে নেব। তো তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে, অনেকটা তোমরা এগিয়ে যেতে পারবে। ওকে, তো এর একটা টাইটেল ভাবো দেখি কি হবে, প্রত্যেকে ভাবো দেখি যে টাইটেল কি হবে, একটা টাইটেল, উপযুক্ত টাইটেল ভাবো।
এখানে কিন্তু হবিসকে হাইলাইট করেনি, উনি কিন্তু ঘুরিয়ে আইরনিক্যালি এডুকেশন সিস্টেমটাকেই আমাদের দোষারোপ করেছে। খেয়াল রাখবে, লেখাটা কিন্তু খুব কায়দা করে লিখতে হবে, টাইটেলটাও খুব সিলেক্ট করতে হবে কায়দা করে। হ্যাঁ সেগুলি লিখতে পারো অ্যাডভার্স ইম্প্যাক্ট, যে সিলেবাস বেসড এডুকেশনের যে ইম্প্যাক্ট। হেভি লোডেড, এখানে মূল কথাটা হলো হেভি লোডেড। এখানে তুমি সিম্পল লিখতে পারো যে বার্ডেন অফ সিলেবাস। ওকে, সিলেবাস বেস, বার্ডেন অফ সিলেবাস, ঠিক আছে, বা in our education system, burden of syllabus in our education system, the impact of syllabus loaded education system in our life, এরকম লিখতে পারো। বেসিক এডুকেশন নয়, এখানে বেসিক এডুকেশন কিন্তু নয়, ঠিক আছে, আমরা এরকম লিখতে পারি ইম্প্যাক্ট অফ সিলেবাস লোডেড। এখানে তুমি এটা জুড়ে দিতে পারো সিলেবাস লোডেড এডুকেশন সিস্টেম। বেশি জটিল করার দরকার নেই, যাতে আমি নাম্বারটা পাই সেরকম লিখবো। এখানে খুব হাইলাইটেড করে একদম লিখতেই হবে, খুব সুন্দর করে আমাকে এই করতে হবে, এরকম দরকার নেই। মূল কথা প্রিসাইজ হলো মূল বক্তব্যটাকে আমি ঠিকমতো তুলে ধরতে পেরেছি কিনা, আমি ব্যাপারটা বুঝেছি কিনা, এবং আমাকে 2 রকম থিঙ্কিং দেয়া আছে, 3 রকম থিঙ্কিং দেয়া আছে, সেটার উপর বেস করে আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছি কিনা ঠিক মতো, জিনিসটাকে আমি একত্রে করে লিখতে পেরেছি কিনা, এটাই এখানে কিন্তু দেখতে চাই। তো এই পর্যন্তই রইলো, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। একটু পরেই ক্লাস অটোমেটিক রেকর্ড হয়ে যাবে ওখানে। তো গুড নাইট টু ইউ অল। ওকে।